খাওয়ার আগে খুঁত ধরা এক একজনের এক এক রকমের অভ্যাস থাকে। আজও আমি এরকমই একজনের কথা বলবো, যার নাম ছিল বিদেশ। বিদেশ মণিপুর নামক শহরে থাকতো। ওর বাড়িতে বিদেশ এবং বিদেশের বাবা মা একসঙ্গে থাকতো। ওর জন্য যতই হাজারো রকমের খাবার বানিয়ে দেওয়া হোক না কেন, ও খাবারের মধ্যে থেকে খুঁত ধরবে, এটাই ছিল ওর অভ্যাস। এই অভ্যাসটার জন্য বিদেশের মা খুবই বিরক্ত হয়ে যেত। একদিন ওর মা ওর জন্য আলুর পরোটা বানিয়ে নিয়ে আসে, কিন্তু ওর সেটা দেখে পছন্দই হয় না। আরে মা, তুমি আজকেও আলুর পরোটা বানিয়েছো? আজকে তো আমার ঘিয়ের পরোটা খেতে ইচ্ছে করছিল। আরে তোর যখন আজকে ঘি পরোটা খেতে ইচ্ছে করছিল, তাহলে আমাকে তো আগে বলতে পারতিস। আমি তাহলে তোর জন্য আলুর পরোটা না বানিয়ে ঘি পরোটা বানিয়ে দিতাম। আমি কি করে জানবো যে তুমি আলুর পরোটা বানাবে? কালকে রাত্রেই তো ঘি রাখা ছিল, আমি দেখলাম। তাই তুমি যখন সকালে পরোটার কথা বললে, আমি তো ভেবেছিলাম যে ঘিয়ের পরোটা বানাবে। কিভাবে জানবো যে তুমি আলুর পরোটা বানাবে? এ কেমন কথা বিদেশ? রান্নাঘরে তো ঘিয়ের সঙ্গে আরো অন্যান্য অনেক কিছু জিনিস থাকে। তাহলে কি আমি অন্য কোনো জিনিস তোকে রান্না করে খাওয়াতাম নাকি? এরকম না মনে মনে ভেবে থাকলে কোনোদিনও কিছু হবে না। তুই আজকে আলুর পরোটাটা খেয়ে নে, কালকে আমি তোকে ঘি পরোটা বানিয়ে খাওয়াবো। কালকে ঘিয়ের পরোটা বানিয়ে আর কি হবে? আমার তো আজকে খাওয়ার ইচ্ছা করছিল। আমি কালকে খেয়ে কি করব? যাও, লাগবে না, আমি আজকে খাবো না। আরে তুই খেয়ে যাবি না কেন? তুই তো অফিস বের হচ্ছিস, না খেয়ে বেরোলে তো শরীরটা খারাপ করবে। আচ্ছা ঠিক আছে, একটুখানি দাঁড়া, আমি তোর জন্য এক্ষুনি ঘি পরোটা বানিয়ে দিচ্ছি। না, লাগবে না বললাম তো, আমি আর কিছু খাবো না। আরে দাঁড়া, কেন খেয়ে যাবি না? আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আর আমি এখন তো সব কথা শুনে চলছি। যখন তোর বউ আসবে না, তখন বুঝবি ঠেলা। যেটা করে দেবে সেটাই খেতে হবে। ঠিক আছে, রেখে দাও। আমার জন্য তোমাকে কোনো খাবার বানাতে হবে না। আমি যখনই আমার জন্য কিছু একটা খাবার বানাতে বলি, তখনই তুমি এরকম করো। আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব। হে ভগবান, তোর পছন্দেরই তো খাবার তৈরি হয় এ বাড়িতে। এ বাড়িতে কে থাকে রে? শুধু তুই আর আমি। তোর পছন্দের খাবারগুলোই তো আমি বানাই। তোর জন্য আমি ডবল করে রান্না করতে যাচ্ছি, আবার তুই আমাকেই উল্টে কথা শোনাচ্ছিস। আর বৌমা এলে না, ঠেলা বুঝবি। মমতা দেবী এই কথাটা বলে ওর জন্য আবার পরোটা বানাতে চলে যায়। এর কিছুদিন পর বিদেশের বিয়ে হয়ে যায়। বাড়িতে নতুন বৌমা আসে। আরে বাবা, বৌমা, তুমি তো প্রথম দিন এসেই রান্না করে একদম আমার মন জয় করে নিয়েছো। যা পনির টিক্কা, আবার পোলাও, খুব ভালো ভালো গন্ধ বেরোচ্ছে বুঝলে। নাও নাও, তাড়াতাড়ি থালাতে দিয়ে দাও, বিদেশকে গিয়ে খাবারটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে মা, দিচ্ছি। তৃপ্তি প্রথমে ওর শাশুড়িকে খাবার বেড়ে দেয়। তারপর যখনই বিদেশের খাবার বাড়তে যায়, তখনই বিদেশ এসে বলে, না না, আমার এগুলো কিছুই খেতে ভালো লাগে না। আজকে আমার চিকেন খাওয়ার খুব ইচ্ছা করছে, কিন্তু তুমি কি না এদিকে বানিয়েছো পনির। আমার পনির খেতে ইচ্ছা করছে না। আজ বৌমার প্রথম রান্না। বৌমা আজ সবার জন্য রান্না করলো কত কষ্ট করে, আর তুই না খেয়ে এরকম ভাবে বলছিস? মানে আমি তো বলে দিলাম যে আমার পনির খেতে ইচ্ছা করছে না, আমার মাংস খেতে ইচ্ছা করছে। তাই আমি এটা বলেছি বলে আমি কি দোষ করেছি? তুই যখন মাংস খাওয়ার ইচ্ছে করছিস, তাহলে তুই তো বৌমার কাছে এসে বলে দিতে পারিস, বৌমা তোকে বানিয়ে দিত। তুই না করে এখন বলছিস খাবারটা খাবি না। বৌমা, তুমি ওর কথা কিছু মনে করো না। ওর প্রত্যেক দিনে একই অভ্যাস। ওর মা প্রত্যেক দিন ওকে খাবার বানিয়ে দেয়, ও খাবারগুলো খায় না। তুমি ছাড়ো, ওর কথা কিছু মনে করো না। তোমরা সবসময় আমার কেন দোষ দাও বলো তো? সব সময় দেখেছি আমার পিছনে পড়ে থাকো। আমার যদি ওটা খাওয়ার ইচ্ছা হয়, আমার কিসের দোষ? আমার ইচ্ছা হয়েছে তাই আমি তোমাদেরকে এসে বলেছি। দেখ শোন, আজ আমি তোর কোনো ফালতু কথা শুনতে চাই না। আজকে প্রথমবার বৌমা আমাদের জন্য রান্না করেছে, সেজন্য তুই চুপচাপ এই খাবারটা খাবি। না হলে আজকে তোর ভাগ্যে কোনো খাবার জুটবে না, এই আমি বলে দিলাম। ঠিক আছে, খাবো না, আমার কোনো অসুবিধা নেই। আজকে সারাদিনটা আমার কাছে কোনো ব্যাপার না। যতক্ষণ না আমার মনের মতো খাবার বানিয়ে দিচ্ছ, ততক্ষণ আমি খাবারই খাবো না। আমার কোনো অসুবিধা নেই। বিদেশ, আমি কিন্তু তোকে খেতে বলেছি। মা, আপনি ওকে কিছু বলবেন না, আমি বানিয়ে দিচ্ছি। ওনার মাংস খেতে ইচ্ছে হয়েছে তো, আমি ওটাই বানিয়ে দেব। একটুখানি সময় দিন আমাকে, আমি এক্ষুনি বানিয়ে আনছি। এরপর তৃপ্তি ওর জন্য মাংস কষা বানিয়ে আনে। তৃপ্তি ভাবছিল যে ওটা শুধুমাত্র বিদেশের একদিনের বায়না ছিল, কিন্তু ও বুঝতেই পারেনি এটা ওর প্রতিদিনের অভ্যাস। পরের দিন সকালে, আরে বাহ বাহ বৌমা, আজকের খাবার থেকে তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কি বানিয়েছো? খাবারের এত গন্ধ বের হয়েছে। বাবা, আজকে আমি খাবারে আলুর দম আর লুচি আর বেগুন ভাজা বানিয়েছি। বাহ 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 বৌমা, তুমি খুব ভালো রান্না করেছো। আলুর দম আর রুচি, আমার তো প্রিয় খাবার। আর তার সঙ্গে বেগুন ভাজা, খুব ভালো রান্না হয়েছে। দাও দাও, আমাকে একটু তাড়াতাড়ি দাও, খেয়ে দেখি। তৃপ্তি যখন ও শাশুড়ি আর শ্বশুরকে খেতে দেয়, তখন মমতা দেবী বিদেশকে ডাকে।
এই যে বড় লোকের ছেলে, এরকম মুখ বাঁকিয়ে কেন বসে আছিস শুনি? বৌমা তো খাবারটা দিয়েছে, অনেকক্ষণ হয়ে গেল, তাড়াতাড়ি খা। কি খাবো? কেন তুমি জানো না যে আমার লুচি খেলে গ্যাস হয়? তার থেকে আমাকে বরং তো রুটি করে দিতে পারতে, তাহলে আমি সেটাই খেয়ে নিতাম। এক মিনিট, তোর আবার কবে থেকে লুচিতে গ্যাস হচ্ছে রে? কই, আমি তো আগে জানতাম না। তোর জন্য লুচি বানিয়েছে, তখন বলছিস তোর গ্যাস হয়, আবার বলছিস কিনা রুটি বানাতে, তাতে তোর কিছু হয় না। আর যখন রুটি বানাই তখন বলিস শুকনো রুটি কি করে খাবো, এর থেকে মনে হয় লুচি খেলে ভালো হয়। তুই কি বলতে না চাস বলতো? আমি আবার কবে এই কথা বললাম? ঠিক আছে ছাড়ো, চুপ করো। আমি লুচি খাবো না, আমি রুটি খাবো, আর যদি বানিয়ে দিতে পারে তাহলেই খাবো, নালে না। এখন তো রুটি বানানো যাবে না, কারণ আটাই তো নেই। আটা না থাকলে আমি রুটিটা বানাবো কিভাবে? যতটুকু ছিল সেটা আমি লুচি বানিয়ে ফেলেছি। তুমি এখন এটা খেয়ে নাও, আমি তোমায় রাতে রুটি বানিয়ে দেবো। হাই ভগবান, ভেবেছিলাম বিয়ে করে বউ আমাকে পছন্দের রান্না খাওয়াবে, এখন তো দেখছি আগের মতোই চলছে। কেন যে আমি বিয়ে করলাম আমিও জানি না। এই বাড়িতে দেখছি আমার পছন্দের খাবার কোনোদিনই হবে না। এখন যখন কিছুই খাওয়া হবে না, তার থেকে বরং এটাই খেতে হবে। এখন কিছু বলার নেই বলে আমি এই খাবারটা খেয়ে নিচ্ছি চুপ করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, খাবার তোর ইচ্ছে নেই। এই ছেলেটার জন্য না পছন্দের রান্না করলেও এর কোনোদিনও পছন্দ হয় না। আরে খাচ্ছি তো আমি, তুমি কেন আমার পিছনে পড়ে আছো বলো তো? আরে খা তো, এত চিৎকার করছিস কেন? বিদেশ চুপচাপ লুচিটা খেয়ে নিচ্ছিল, কিন্তু এমন ভাবে খাচ্ছিল যেটা দেখে তৃপ্তি ভাবলো যে ও কেনই বা লুচিটা করেছিল। বিদেশের মন ভালো করার জন্য তৃপ্তি সন্ধ্যাবেলায় বিদেশের জন্য রুটি আর চানা পনির বানায়, কিন্তু সন্ধ্যাবেলায় কি কি তুমি সকালে রুটি বানিয়েছো, আবার রাত্রে রুটি, আর সঙ্গে চানা মশলা বানিয়েছো? এরকম আমি দু একটা জিনিস খেতে পারবো না। আমার এখন ভাত খেতে ইচ্ছে করছে, যাও সবজি ভাত আর ডাল নিয়ে আসো। কি তুমি এটা খাবে না? কিন্তু তুমি সকালে বলছিলে বলেই তো সেজন্য আমি তোমার জন্য রাত্রিবেলা এটা বানিয়ে দিলাম, আর তুমি এখন বলছো খাবে না। এটা তো আমার সকালে খেতে ইচ্ছে করছিল, তা বলে তুমি রাত্রে বানিয়ে দেবে? আমি এটা খাবো না, ব্যাস যাও সবজি ভাত আর ডাল নিয়ে আসো। কি তুই এটাও খাবি না? বৌমা এত গরমে তোর জন্য খাবার বানালো, আর তুই বলছিস যে আবার অন্য খাবার বানিয়ে নিয়ে আসতে? বৌমা, তুমি কোথাও যাবে না। ওর যদি এটা খাওয়ার ইচ্ছা না হয়, ও না খাবে। আরে আমি পুরো পেরেশান হয়ে যাচ্ছি। আমার যেটা খাওয়ার ইচ্ছে হচ্ছে সেটা তোমরা কেন খেতে দিচ্ছ না বলো তো? মা, ও যদি না খেয়ে ঘুমায় তাহলে তো আমারও ভালো লাগবে না। আমার কোনো অসুবিধা হবে না, আমি গিয়ে এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি, তুমি বসো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসবে, কারণ আমার খুব জোর খিদে পেয়েছে। তৃপ্তি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে সবজি ডাল আর ভাত আর আলু ভাজা করে নিয়ে আসে। তারপর বিদেশ ওটা খায়। কিছুটা খাবার খেয়ে বিদেশ বলে, সবজি ভাত খেয়ে ঠিক মজা আসছে না, এর থেকে রুটি তরকারি খেলেই মনে হচ্ছে ভালো হতো। আর বানাতে হবে না, আমি এই রুটি তরকারি খেয়ে নিচ্ছি। আমি তো আলু ভাজা করে নিয়েছি, এই তো তোমায় দিচ্ছি। তোমার এত কিসের তাড়া বলো তো? আমি একটুখানি ভাতটা খেয়ে দেখবো ঠিক আছে নাকি। যদি ঠিক না হয় তাহলে আমি রুটি তরকারি খেয়ে নেব। তোমাকে অত বেশি বেশি করে বানাতে হবে না। তোমাকে কে এত বেশি বেশি করে বানাতে বলেছে? তুই যখন রুটি তরকারি খাবি, তাহলে কেন বৌমাকে আবার বললি ভাত বানাতে? তখন আমার রুটি তরকারি খেতে ভালো লাগছিল না, তাই জন্যই তো আমি ভাত বানাতে বলেছিলাম। এখন আমার ভাত খেতে ইচ্ছা করছে না, তাই আমি রুটি তরকারি খাচ্ছি। তুই কোনোদিনও আমাদের কথা বুঝলি না। এখন যে খাবারটা দিয়েছে সেটা চুপচাপ খেয়ে নে। পরের দিন সকালে তৃপ্তি বিদেশকে গিয়ে জিজ্ঞাসা করে, আজকে তোমার লাঞ্চে কি খাবার দেব? আজকে দুপুরে খাবারে আমাকে একটা রুটি আর ভাতের সঙ্গে মাছ, তার সঙ্গে একটা তরকারি দেবে, আর সঙ্গে স্যালাড দেবে। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি করে নেব। তৃপ্তি সকাল সকাল রান্না করে টিফিন প্যাক করে দেয় বিদেশকে। তারপর বিদেশ টিফিনটা নিয়ে অফিসে চলে যায়। কিন্তু ও যখন ফিরে আসে দেখে টিফিনে যা খাবার দিয়েছিল সেই খাবার পড়ে আছে। আরে, তুমি তো কোনো খাবারই খাওনি। অফিসে কি কোনো পার্টি ছিল সেজন্য তুমি খাবারগুলো খাওনি? সব খাবারই তো পড়ে রয়েছে। না, আজকে অফিসে কোনো পার্টি ছিল না। তুমি যা খাবারগুলো প্যাক করে দিয়েছো সেগুলো দেখে আমার খেতেই ইচ্ছে করেনি। কেন? তুমি যেটা বানিয়ে দিতে বলেছিলে আমি তো সেটাই বানিয়ে প্যাক করে দিয়েছি, তাহলে কিসের জন্য তুমি খেলে না? আমি তোমাকে মাছের তরকারি বানিয়ে দিতে বলেছিলাম, তুমি কিনা মাছের ঝাল বানিয়ে দিয়েছো। আর ভাতটা এত নরম হয়ে গেছে কেন? তোমার জন্য তো কালকেও ভাত করেছিলাম, তুমি তো বললে ঠিকঠাকই আছে। আর প্রতিদিন তো বাড়িতে এটাই রান্না হয়। আর তুমি তো মাছ রান্না করে দিতে বলেছিলে, ঝোল বা ঝাল এসব তো কিছুই বলনি। তুমি আমাকে কেন জিজ্ঞাসা করোনি মাছকে কি করে রান্না করবে? তোমার জন্য আজকে দুপুরে খাবারটা আমার মিস হয়ে গেছে। আজকে রাত্রে কি রান্না করেছো? রুটি ডাল আর তরকারি। তোমার জন্য আমি দুপুরে খাবারটা ঠিক মতো খেতে পারলাম না, আবার তুমি রাত্রে এরকম রান্না করেছো। তাহলে মনে হচ্ছে আমার রাতের খাবারটাও হলো না। বিদেশ প্রতিদিন এরকম খাওয়ার অজুহাত দেখাতো। তারপর তৃপ্তি ঠিক করলো যে বিদেশকেও পাল্টেই ছাড়বে। তাই ও নতুন বুদ্ধি বার করলো।
পরের দিন সকালে মা আজকে খাবার কি বানিয়েছে? আজকে তো বৌমা ভাত, ফুলকপির তরকারি, মাছের ঝাল, ডাল পটল ভাজা, আলু ভাজা এইসব বানিয়েছে। হে ভগবান, আজকে আমার খুব পোলাও খেতে ইচ্ছে করছে। যদি একটু পেতাম খুব ভালো হতো। তোমার জন্য তো এই খাবারটা নয়, আমি জানতাম তুমি এই খাবারটা খাবে না, সেজন্য আমি তোমার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। তুমি কখন আসবে, এসে বলবে তুমি কি খেতে চাও, তখনই আমি খাবারটা বানাতাম। আরে বাহ, কেউ অন্তত আমার কথাটা ভাবছে। মা তুমি তো খুব বলতে, বউ আসবে আর আমার উপর হুকুম চালাবে, আমার কোনো কথাও শুনবে না। এবার দেখতে পেলে তো আমার বউ আমার জন্য কতটা অপেক্ষা করেছে। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য পোলাও এনে দিচ্ছি। আর তুমি ওর সঙ্গে কিছু খেতে চাও? হ্যাঁ, ওর সঙ্গে তুমি আলুর দম আর মটন বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই আসছি। এরপর তৃপ্তি রান্নাঘরে গিয়ে ওর জন্য পোলাও বানাতে শুরু করে। আজ আমি ওর জন্য এমন পোলাও বানাবো আর কোনো দিনও পোলাও খাওয়ার নাম নেবে না। ওর ভিতর আমি 3 চামচ একদম লাল লঙ্কার ঝাল মিশিয়ে দিয়েছি, আর নুনটাও বেশি করে দিতে হবে। এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি অন্য খাবারটা বানিয়ে নিই। না না, এত তাড়াতাড়ি তো খাবারটা বানালে হবে না। যতক্ষণ না ওর খিদে মিটে যাচ্ছে ততক্ষণ আমি ওকে আজকে খাবার দেব না, ইচ্ছা করে দেব না। ও যা করার করুক। খাবার বানাতে বানাতে 1 ঘন্টা হয়ে যায়। বিদেশের খুব জোরে খিদে পেয়ে যায়। আরে ও খাবার বানাচ্ছে না কি বানাচ্ছে? এখনো পর্যন্ত খাবারটা বানানো হলো না। তৃপ্তি, তৃপ্তি, খাবার বানানো হয়েছে? হ্যাঁ বলো। আরে আমি তোমাকে কখন বানাতে বলেছিলাম? তোমার খাবারটা বানানো হলো? হ্যাঁ, তুমি তো খাবারটা বানাতে বলেছিলে, কিন্তু আমি না খাবারটাতে একটু বেশি নুন দিয়ে ফেলেছিলাম, তাই আমি আবার প্রথম থেকে খাবারটা বানাচ্ছি। কি, খাবারে নুন হয়ে গেছে? আবার টাইম লাগবে? হ্যাঁ গো, খাবার বানাতে অনেক টাইম লাগবে। তুমি একটু দাঁড়াও, আমি খাবারটা কিছুক্ষণের মধ্যেই বানিয়ে দিচ্ছি। না, আমি আর দাঁড়াতে পারছি না। তুমি তাড়াতাড়ি যা বানিয়েছো তাই নিয়ে আসো। কি, ওই খাবারগুলো তো আর নেই? ওগুলো তো আমি শুধু বাবা মায়ের জন্যই বানিয়েছিলাম, আর তোমার জন্য তো এই খাবারটা বানাচ্ছিলাম। তুমি আর একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি খাবারটা নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। বিদেশ ওয়েট করতে করতে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা হয়ে যায়। ওর আরো জোরে খিদে পেয়ে যায়। আরে 2 ঘন্টা হয়ে গেল, এখনো খাবারটা নিয়ে এলে না? এসে গেছে, এসে গেছে, খাবার এসে গেছে, পোলাও আর আলুর দম এসে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি খাবারটা দাও, জোর খিদে লেগেছে। এ থেকে তো খুব সুন্দর গন্ধও বের হচ্ছে, মনে হচ্ছে রান্নাটা খুব ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, খাবারটা তো খুব ভালোই হয়েছে। নাও না, নাও, এ নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। তৃপ্তি মনে মনে হাসতে থাকে। তারপরে বিদেশ খাবারটা নিয়ে যে গালে ঢোকায়, তখনই ওর একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ঝালের কারণে। আরে এ কি, এতে এত ঝাল দিয়েছো কেন? আমাকে একটু জল দাও, তাড়াতাড়ি জল দাও, খুব জোর ঝাল লেগেছে। আরে, এত ঝাল হয়ে গেছে, আমি তো বুঝতেই পারিনি। এই না না, জল খেও না, তুমি পোলাওটা খাও, একটু একটু করে খাও, দেখবে ভালো লাগবে। শুধু পোলাও খাও কেমন? এরপর বিদেশ যেই পোলাওটা গালে ঢোকায়, দেখে যে প্রচুর মিষ্টি হয়ে গেছে। আজকে তোমার কি হয়েছে তৃপ্তি? আলুর দমে যে এত ঝাল হয়ে গেছে, আবার ওদিকে পোলাওয়ে খুব মিষ্টিও হয়ে গেছে। কি বলছো তুমি এইসব? আমি তো দুটোই চেক করে দেখেছি। আসলে তুমি প্রত্যেকদিন আমাদের খাবারের খোঁজ ধরো না, সেজন্যই তোমার মনে হচ্ছে যে এগুলো এরকম হয়েছে। না হলে আমি নিজে তো খেয়ে দেখেছি, কত সুন্দর টেস্টি খাবার হয়েছিল। যাই হোক, আমি এ খাবার খাবো না। বাইরে থেকে আমি খাবার অর্ডার করে দিচ্ছি, তুমি খাবারটা নিয়ে চলে যাও, আমি খাবো না। কি, তুমি খাবে না? আমি তোমার জন্য 2 ঘন্টা ধরে খাবার বানিয়েছি, তুমি আমার খাবারের আর আমার ভালোবাসার অপমান করছো। তোমার জন্য এত ভালোবেসে আমি রান্না করলাম, এতক্ষণ ধরে রান্না করেছি, আর তুমি সেটাকে এভাবে অপমান করছো? এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। কি? তৃপ্তি বিদেশকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, সেজন্যই ও খাবারটা একটু হলেও খায়। দেখো, আমি যতটা খেতে পেরেছি ততটাই খেয়েছি, আমি এর বেশি আর খেতে পারবো না। তোমার জন্য আমি বাইরে থেকে খাবার অর্ডার করিনি, আমি সত্যিই বলছি আমি খেতে পারবো না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি যে আমার কথা ভেবে এতটুকু খেয়েছো, এটাই আমার সৌভাগ্য। কালকেও আমি তোমার জন্য এরকম একটা স্পেশাল কোনো খাবার বানিয়ে দেবো, কেমন? কি? পরের দিন সকালে আজকে কি খাবার বানিয়েছো? আমি আজকে মায়ের জন্য ফ্রাইড রাইস আর মাংস বানিয়েছি। তুমি বলো তুমি কি খেতে চাও, আমি সেটাই বানিয়ে দেব। আমি ওই খাবার খাবো, মা বাবা যে খাবারটা খাবে আমিও খাবো। মা বাবার জন্য যে খাবারটা বানিয়েছো, ফ্রাইড রাইস আর মাংস, তো আমার খুব ফেভারিট। কি? আমি তো তোমার জন্য খাবার বানাইনি, আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম। তুমি কখন এসে বলবে তখন খাবারটা বানাবো, সেই কালকের মতো। কালকের মতো আমি ওটা খাবো না। কালকে থেকে তুমি সবার জন্য যে খাবারটা বানাবে আমিও সেই খাবারটাই খাবো। আর এখন আমার জন্য রুটি আর আচার দিয়ে দাও, আমি ওটাই খেয়ে নেবো। তুমি আমার জন্য 2 বার করে রান্না করো, সেটা আমার একেবারেই ভালো লাগে না। এখন থেকে তুমি যা বানিয়ে দেবে আমি সেটাই খেয়ে নেবো, ঠিক আছে?
কি সব বলছিস তুই? এইসব আমি কি শুনছি? আমি ঠিক শুনছি তো? বৌমা এসে ভালো হয়েছে, অন্তত তুই বৌমার কথাটা তো এবার বুঝেছিস। বিদেশে চেঞ্জ হওয়া দেখে ওর বাবা মাও খুব অবাক হয়ে যায়, আর তার সঙ্গে খুশিও হয়। তৃপ্তির এই বুদ্ধিতে বিদেশ একেবারে শুধরে যায়। কলিশানি গ্রামে দীপালি দেবী খুবই ধনী অভিজাত পরিবার থেকে ছিল, আর আজ তার একমাত্র ছেলে রাহুলের বিয়ে ছিল। দীপালি দেবী তার ছেলের খুবই ধুমধাম করে সুন্দরী দেখতে মেয়ে সুমনার সঙ্গেই বিয়ে করিয়েছিল। ও তার ছেলে বৌমাকে বিয়ে দিয়ে ঘোড়ার গাড়ি করেই তাদের গ্রামে নিয়ে আসছিল, যেটা দেখে গ্রামের সকলেই দীপালি দেবীর গুণগান করছিল। তখন এই যে রাজুদা, শিগগির বাইরে চলো, আজ দীপালি দেবীর ছেলে রাজুর বউ এসেছে। ওখানে গিয়ে দেখবে চলো, কত লোকজন, কত আয়োজন, আর বউকে তো দেখতে একেবারেই পরীর মতো। আরে ধুর, তুই যা তো, আমি আমার কাজ ছেড়ে কখনোই যাই না। তুই কি এখন দেখতে পাচ্ছিস না যে আমি সেলাইয়ের কাজ করছি? আর এখন আমার অনেক চুড়িদারের অর্ডার আছে, বুঝলি? এগুলোকে সেলাই করতে হবে। আরে সে না হয় পরে করবে, এখন তুমি গিয়ে একবার দেখবে চলো। সেই তো তুমি সারাদিন দোকানেই কাজ করো, আর যদি না যাও তাহলে তুমি খুব বড় মিস করবে। আমার যাওয়ার প্রয়োজন হবে না, বুঝলি? তোরাই গিয়ে দেখ, আমি তো দোকানে বসে এর থেকে ভালো জিনিস দেখি। আর যেখানে দুদিন পর সেই তো আমার দোকানেই জামা কাপড় সেলাই করতে আসবে, তখন না হয় পাশে বসিয়ে একবার মাপ নিয়ে দেখে নেবো। কি হলো রাজুদা, তুমি আসছো নাকি আমি একাই চলে যাব? আচ্ছা ঠিক আছে, তুমি যাবে না যখন তাহলে আমি একাই চলে যাচ্ছি। লোকটি এভাবেই বলে সেখান থেকে চলে যায়। ও সে গিয়ে লোকের ভিড়ের মাঝে থেকে দীপালি দেবীর বৌমাকে দেখতে থাকে। এদিকে রাজু দর্জি আবারও তার কাজ করতে থাকে। আসলে রাজু দর্জি ছিল ওই গ্রামের একমাত্র দর্জি, যে কিনা মেয়েদের সব রকম ডিজাইনের জামা কাপড় সেলাই করতে পারত। আর তাই গ্রামের সকল মেয়েরা তার দোকানে জামা কাপড় সেলাই করাতে আসতো। কিন্তু রাজু একটু বদ স্বভাবের ছিল। সে সেলাই করার বাহানায় মেয়েদের সঙ্গে প্রায় সময়ই বেহায়াপনা করে থাকতো, আর তাই আজ রাজু সেগুলোই মনে মনে করে হাসছিল। ঠিক তখনই রাজুর দোকানে বিশাখা নামের একটি মেয়ে আসে। তখন আরে আসুন আসুন বিশাখা বৌদি, আমি সকাল থেকে মনে মনে তোমার কথাই ভাবছিলাম। হ্যাঁ, কিন্তু আমার কথা কেন ভাবছিলে? আমি কি তোমাকে বলে গিয়েছিলাম নাকি যে আজ তোমার দোকানে আসবো? আরে সেটা বলতে লাগে না বৌদি, সেই কবে তুমি আমার দোকানে জামা কাপড় সেলাই করে গিয়েছিলে, তখন থেকে তো তুমি আর আমার দোকানেই আসোনি। আর এখন দেখছি তোমার জামা কাপড়গুলো পুরানাও হয়ে গিয়েছে। ও মা, তাই নাকি? তাহলে এই নাও, আমার এই জামাটা দেখে পুরো সেম সেম একটা চুড়িদার সেলাই করে দাও। আরে তা বললে হয় নাকি? এটা তোমার অনেক পুরোনো জামা, আর এখন তো তোমাকে দেখে মনে হচ্ছে অনেক মোটা হয়ে গিয়েছো। তাই আমি কি বলছি শোনো, তুমি আবারও নতুন করে জামা কাপড়ে মাপ দাও, তাহলে ফিটিংসটা ভালো হবে। হ্যাঁ, কিন্তু আমার ওটা গায়ে ঠিকঠাকই ছিল, ওরকম করে দিলেই মনে হয় আমার হয়ে যাবে। ওহ বৌদি, তুমিও না বেশি কথা বলো। সামনে এত ভালো টেলার থাকতে তুমি পুরনো জামা দিতে যাবে কেন? তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার মাপ নিয়ে নিচ্ছি, তাহলে দেখবে একেবারেই ফিটিংস আসবে। এই বলে রাজু টেলার তখন পাশে পড়ে থাকা টেপ ফিতে নিয়ে বিশাখার ফিটিংসের মাপ নিতে থাকে। কিন্তু রাজুর চিন্তা ভাবনা আলাদাই ছিল, তাই সে প্রতিবারের মতো মাপ নেওয়ার বাহানায় এখানে ওখানে হাত দিতে থাকে, যেটা দেখে ওখানে আগত বিশাখা কিছু হলেও বুঝতে পারে। কিন্তু সে দর্জি হওয়ায় তাকে তখন কিছুই বলে না, এবং মাপ দেওয়া হয়ে গেলে বিশাখা তখন সেখান থেকে চলে যায়। এরপর রাজু মনে মনে ভাবে, ও মাই গুডনেস, বিশাখা বৌদি কি দারুণ ফিগার ছিল। এরকম বৌদি যদি প্রতিদিন এই দোকানে আসে তাহলে আমার ভাগ্য ফিরে যাবে। দেখি আজ দোকান বন্ধ করে দিই, কাল আবারও তাড়াতাড়ি দোকান খুলতে আসতে হবে। রাজু দর্জি সেদিন এভাবেই বলে দোকান বন্ধ করে দেয়। ও সে প্রতিদিন একইভাবে সকলের সঙ্গে বেহায়াপনা করত। এভাবেই বেশ কয়েকদিন চলতে থাকে। এদিকে দীপালি দেবীর বাড়িতে তার বৌমা সুমনা আসার পর থেকে তারা বেশ হাসি খুশিই কাটাচ্ছিল। এমনই একদিন দীপালি দেবী বলে, এই যে বৌমা, তোমার কি ব্যাপার বলো তো? তুমি যেই থেকে বাড়িতে এসেছো কারোর সঙ্গে ঠিক মতো কথা বলছো না, এমনকি আমাকে দেখেও লজ্জা করছো। না মা, আসলে আমি এরকমই, আমি বাড়িতেও কম কথাই বলতাম। এই নিন মা আপনার চা, আমি আপনার জন্য আদা দিয়ে লাল চা বানিয়ে নিয়ে এসেছি। তা ঠিক আছে বৌমা, কই দাও দাও। আর আমি জানি আমার চা ঠিক তোমার মতোই সুন্দর হবে। আর জানো বৌমা, তুমি যেই থেকেই বাড়িতে এসেছো গ্রামের সকলেই তোমার সৌন্দর্য ও সংস্কারিতা নিয়ে গুণগান করে। মা আপনিও না একটু বেশিই বলেন,
আচ্ছা ঠিক আছে, আপনি চা খেয়ে নিন, আমি আসছি। আরে সেটা বললে হয় নাকি? এখন তুমিও সকাল থেকে কিছুই খাওনি, আজ তুমি আমার সঙ্গেই চা খাবে। এই নাও ধরো, চায়ের কাপটা ধরো। দীপালি দেবী এভাবেই বলে সুমনাকে চায়ের কাপটি দিতে যায়। ঠিক সেই সময় দীপালি দেবীর হাত ফসকে চায়ের কাপটি সুমনার গায়ে পড়ে যায়। তখন দীপালি দেবী বলে, এ বাবা, আমি তো বুঝতেই পারিনি। এখন তোমার নতুন জামাটাই চা পড়ে পুরো নষ্ট হয়ে গেল। এই চায়ের দাগ মনে হয় আর উঠবে না। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না মা, আমি ঠিক দাগ তুলে দেব। আর আমার বাপের বাড়িতে এর থেকেও বেশি দাগ তুলেছি, আর যদি না ওঠে তাতেও আমার কোনো সমস্যা নেই। না না, ওখানে যা করেছো করেছো, কিন্তু এখানে এসব করতে হবে না, কারণ তুমি দীপালি দেবীর বৌমা, আর আমাদের বাড়িতে এরকম জামা কেউই পরে না। আচ্ছা ঠিক আছে, তুমি বরং আজ বিকালেই নমিতার সঙ্গে রাজু টেলারের কাছে যাবে আর গিয়ে একটা নতুন জামা সেলাই করাবে। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে সুমনার ননদ অর্থাৎ নমিতা আসে। ও সে এসে বলে, না মা, আজ আমি বিকালে বৌদির সঙ্গে যেতে পারবো না। আজ আমার কলেজে কালচার প্রোগ্রাম আছে, যেখানে ফিরতে হয়তো রাতও হয়ে যেতে পারে। হ্যাঁ, তা তুই যাবি না বলে কি সুমনার জামা সেলাই করা হবে না? ঠিক আছে বৌমা, তুমি একাই যাবে। আর ওই রাজু দোকান খুব বেশি দূরে নয়, আমাদের বাগান বাড়ির কাছেই। দীপালি দেবীর কথা শুনে তখন সুমনার আর কিছুই বলার থাকে না। এরপর সে সেদিন বিকালেই রাজু দর্জির কাছে যায়। তখন, এই যে দাদা, আমায় এই কাপড়টা দিয়ে একটা সালোয়ার সেলাই করে দিন তো, আর আমি সঙ্গে মাপও নিয়ে এসেছি। ওরে বাবা, এই খাসা পিসটা কোথায় ছিল রে? একে তো আগে এই গ্রামে কখনোই দেখিনি। এই বিল্টু, এটা কে রে? কেন রাজুদা, একে দেখোনি? এ তো দীপালি কাকির বাড়ির বৌমা, আর আমি তো সেদিন তোমাকে একে দেখানোর জন্যই ডাকছিলাম। হ্যাঁ, তা যা বলেছিস, একে সত্যিই খুব সুন্দর দেখতে। সেদিন যদি আমি বাইরে বেরিয়ে আসতাম তাহলে হয়তো আমার লস হতো না। কি হলো, আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করছেন? এখন সেলাই হবে নাকি আমি এখান থেকে চলে যাব? আরে বৌদি, আপনি এভাবে রেগে যাচ্ছেন কেন? আসলে আমরা একটি অন্য বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এখন আপনি আসুন, আপনার জামার মাপটা নিয়ে নি। এই বিল্টু, ফিতেটা নিয়ে এদিকে আয় তো। আরে না না, ফিতে নিয়ে আসতে হবে না, আমি সঙ্গে জামা নিয়ে এসেছি। ওটা দেখে পুরো সেম সেম করে দেবেন। বৌদি, তা বললে আবার হয় নাকি? আমার চোখে কি এখন মেশিন লাগানো আছে বলুন, যে আমি আপনাকে দেখেই আপনার জামার মাপ বুঝে যাব? আর শুনুন, আমি তৈরি করা জামার উপর থেকে মাপ নিই না, কারণ এতে আমার সেলাইয়ের অসুবিধা হয়। এ বাবা, এ আবার কি বলছে? জামার উপর থেকে মাপ নিতে পারবে না মানে? কি জানি বাবা। আচ্ছা ঠিক আছে, মাপ নিয়ে নিন, তবে তাড়াতাড়ি করবেন কিন্তু। তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি সব কাজ তাড়াতাড়ি করে থাকি। এই বলে রাজু তখন সুমনার জামার মাপ নিতে থাকে এবং সে নির্লজ্জতার সঙ্গেই তখন এখানে ওখানে স্পর্শ করতে থাকে, যেটা দেখে সুমনা ব্যাপারটি বুঝতে পেরে যায়। ও সে বলে, এ আপনি কি করছেন? আমার সঙ্গে অসভ্যতা করছেন কেন? আরে বৌদি, এ তো কিছুই নয়। দর্জিদের মাপ নিতে গিয়ে অনেক কিছুই করতে হয়। এখন আপনি সোজা হয়ে দাঁড়ান, কারণ আপনার কোমরের মাপ নিতে বাকি আছে। না তো আমি সেলাই কিভাবে করব বলুন? না না, আপনাকে আমার কিছুরই মাপ নিতে হবে না, আর আমি আপনার কাছে কিছু সেলাইও করাতে চাই না। এই বলে সুমনা তখন সেখান থেকে চলে আসে। তখন পাশে থাকা বিল্টু বলে, এই রে রাজুদা, মনে হয় তোমার বিপদ আছে। এ তো দেখছি রাগ দেখিয়ে এখান থেকে চলে গেল। আরে ছাড়ো তো, সুন্দরী মেয়েরা একটু এরকমই হয়। ওহ মাই গুডনেস, এটা কিন্তু ভোলার মতো নয়। রাহুলের বউকে সত্যিই খুব সুন্দর দেখতে। রাজু তখন এভাবেই বলে নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। এদিকে সুমনার রাজুর ব্যবহার খুবই খারাপ লাগে। ও সে দীপালি দেবীকে গিয়ে সমস্ত কিছুই বলে। সবকিছু শুনে দীপালি দেবী বলে, তুমি চিন্তা করো না বৌমা, আমি ওই নির্লজ্জ রাজুর ব্যবস্থা করছি। আজই গিয়ে আমি ওর নামে পুলিশের কাছে রিপোর্ট করব। কিন্তু মা, ওকে এভাবে করলে হবে না, তাহলে ও যেমন তেমন বলে কাটিয়ে দেবে। তাই আগে আমাদেরকে প্রমাণ জোগাড় করতে হবে। কিন্তু তাই বলে তো আমরা ওকে ছেড়ে দিতে পারি না। ও আমাদের সুমনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আরও না জানি কত মেয়ের সঙ্গেই এরকম করেছে। এখন যদি আমরা কেউকে কিছু না বলি তাহলে ওর স্পর্ধা আরও বেড়ে যাবে। তুমি চিন্তা করো না মা, তারও উপায় আমার কাছে আছে। তবে শোনো। এই বলে সুমনা তার পরিকল্পনার কথা জানায়। ও তার পরিকল্পনা অনুযায়ী সেদিনই রাজু টেলারের কাছে জামা সেলাই করতে যায়। এরপর সুমনা তার জামার মাপ দিতে থাকে। এদিকে দীপালি দেবী বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার অসভ্যতামির সবকিছুই ফোনে রেকর্ড করে দেয় এবং সেটি গিয়ে পুলিশের কাছে দেখায়, যার ফলে পুলিশ এসে রাজুকে ধরে নিয়ে চলে যায় ও তার অসৎ কর্মের জন্য তার শাস্তিও হয় এবং যার ফলে গ্রামবাসী সকলেই খুশি হয়ে যায় ও দীপালি দেবী ও তার বৌমা সুমনার গুণগান করতে থাকে।
তো বন্ধুরা, আমাদের কারোরই অন্যায়কে প্রশ্রয় দেওয়া একেবারেই উচিত নয়। যেখানেই অন্যায় হোক না কেন তার অবশ্যই যোগ্য প্রতিবাদ করা উচিত। আর হ্যাঁ, তোমাদের কার কার গল্পটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি কারোর এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবে।